দিল্লিতে কলম্বো সিকিউরিটি কমপ্লেক্স সম্মেলনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলেছেন। হঠাৎ কেন তিনি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি তুললেন? বাংলাদেশ কি হস্তক্ষেপের বিষয়ে মুখোমুখি হতে হয়েছে? আর সেই সম্মেলনে তিনি কি বলেছেন তার কিছুটা জানা গেছে, কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার যে বৈঠক হয়েছে তার নির্যাস আসলে কি? ভারত তাকে কি বলেছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তার জবাবই বা কি ছিল, সেসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি নমস্কার। আপনি আমার ব্যস্ত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। জি দাদা, আমি প্রথমেই যে ইন্টুতে বললাম যে কলম্বো সিকিউরিটি সম্মেলনে খলিলুর রহমান আজকে নির্দিষ্ট করে একটা কথা বলেছেন যে হস্তক্ষেপের বিষয়টি বলেছেন। হঠাৎ করে তিনি এই কথাটা কেন বললেন? এই ঘটনার তাৎপর্য কি? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যদি, কারণ বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বলা হচ্ছে যে বিভিন্ন সময় ভারত হস্তক্ষেপ করার চেষ্টা করছে বা হস্তক্ষেপ করছে, সেই জায়গা থেকে খলিলুর রহমান আজকের এই বক্তব্যটি তাৎপর্যপূর্ণ কি, সেটাই বিষয়ে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাইবো। ধন্যবাদ। প্রথম কথা এই কারণে যে অজিত ডোভাল তার সঙ্গে যখন বৈঠক করেন, সেই বৈঠকে তিনি একটা, যেটাকে বলা হয় কূটনৈতিক পরিভাষায় ডোসিয়ার, একটা ডোসিয়ার হাতে তুলে দিয়েছেন, যে ডোসিয়ারে বলা আছে বাংলাদেশে কোথায় কোথায় জঙ্গি শিবির তৈরি হচ্ছে এবং পাকিস্তানের জঙ্গি শিবিররা তারা এখানে আস্তানা গাড়ছেন। ফলে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিন্দুর এখনো চালু আছে। মানে পাকিস্তান যেরকম, যখন পাকিস্তানের জঙ্গিরা যখন হামলা করেছিল কাশ্মীরের পহেলগাঁও, তারপরে ভারত তার একটা পাল্টা প্রত্যুত্তর দিয়েছিল এবং সেটা তিনি বোঝাতে, যদিও আমি যতদূর শুনেছি খলিলুর রহমান তার অনেক কিছুই অস্বীকার করেছেন, সেটা অন্য কথা, কিন্তু ভারত যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে অজিত ডোভাল যেটা জানিয়েছেন, যদি ভারতের নিরাপত্তা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে ভারত চুপ করে বসে থাকবে না, এটা এক। সেই কারণে তিনি একটা বোঝাতে চেয়েছেন আজকে একটা অন্য আরো অনেক দেশ ছিল তাদের সামনে তিনি বলেছেন তিনি তো একা নয়, সেখানে শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, সিসিলস আছে, মালয়েশিয়া আছে, তাদের সকলের সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে এই বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, এ বিষয়ে কোনো সাল নেই, সার্বভৌমত্ব এনে দিয়েছিল আওয়ামী লীগ, উনি কোথাও ছিলেন তখন আমি জানি না। সেই সার্বভৌম রাষ্ট্র যে আওয়ামী লীগ এনে দিয়েছিল, সেই সার্বভৌম রাষ্ট্রের যেন ওপর কোনো আঘাত না আসে, সেটা ভারত নিশ্চয়ই করবে না যদি না ভারত আক্রান্ত হয়। আমার মনে হয়েছে সেটাই হয়তো বিষয়। সেই প্রেক্ষাপট থেকে তিনি একটা বলে বোঝাতে চেয়েছেন ভারতকে যে বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, মানে তো এর মানে তো এই নয় যে সেখানে সমস্ত বিদেশি ভারত বিরোধী জঙ্গিদের আস্তানা তৈরি করে দেবেন, সেটা তো ভারতের পক্ষে মানা সম্ভব না। বলো দ্বিতীয় দাদা, প্রশ্ন। আপনার এই বক্তব্য পরিষ্কার যে এই প্রেক্ষিতে আপনি যেহেতু অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকের প্রসঙ্গে তুললেন, আমরা জানতে পারছিলাম যে বৈঠকে কি হতে পারে, কি আলোচনা হতে পারে, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন গুলোতে সেই খবরগুলো আসছিল, কিন্তু আসলে সেইখানে কি বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে অজিত দোভাল খলিলুর রহমানকে কি বলেছেন এবং তার জবাব খলিলুর রহমান কি দিয়েছেন? কারণ সেখানে 45 মিনিট তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এখন যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, বৈঠকের তথ্য কি আপনার কাছে এসছে কিনা, এবং সেখানকার যদি যেসব বিষয় আপনার জানানোর পক্ষে সুযোগ থাকে, যদি বৈঠকের নির্যাসগুলো যদি আমাদের একটু দর্শকদের বলেন। তার আগে আমি একটা কথা বলবো, যেটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটা সেটা লক্ষ্য করে দেখবে যে সমস্ত দেশ আছে সেখানে পাকিস্তান নেই। পাকিস্তানের ছাড়া একটি ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলো নিরাপত্তা রক্ষার ব্যাপারে একটা জোট তৈরি হলো, যে জোটের মূল উদ্দেশ্য হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং চরমপন্থার বিরুদ্ধে মোকাবিলা করা, যেটা বাংলাদেশ পার্ট। বাংলাদেশে এখন ঘন ঘন পাকিস্তানিরা ডেলিগেশন জারি করছেন। আমার মনে হয় পাকিস্তানিরা হয়তো অত্যন্ত রুষ্ট হতে পারেন, রেগে যেতে পারেন যে বাংলাদেশ কেন এতে যোগ দিল, কারণ এই অংশ, এই গ্রুপিংটার মধ্যে পাকিস্তান কোথাও নেই। সুতরাং এটা পাকিস্তান বিরোধী একটা জোট তৈরি হলো আজকে। প্রথম কথা, পাকিস্তান বিরোধী যে জোট তৈরি হলো সেই প্রসঙ্গে বলতে গিয়ে তার আগের দিনে সন্ধ্যেবেলায় বৈঠক হয়েছে। আমার যেটা মনে হয় খলিলুর রহমানের মতো একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, শীর্ষস্থানীয় ব্যক্তি, তাকে একজন জুনিয়র অফিসার, তাকে যে তার ম্যান্ডেট বলে যেটা দিয়েছেন, তাতে লেখা আছে আপনি নির্দিষ্ট সময়ের বেশি কিন্তু থাকবেন না ওখানে, তারপরেই চলে আসবেন। এটা আমাদের দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে দিলে তিনি হয় সেই অফিসারের চাকরি যেত, অথবা
জাতীয় নিরাপত্তা পরিষদ পদত্যাগ করতেন। ফলে আমার মনে হয় না যে, আমি এটা বুঝেছি যে খলিলুর রহমানের হাতেও কোনো ক্ষমতা নেই। সেটা মানে তিনি একজন একটা পদে আছেন ঠিকই, কিন্তু তার ক্ষমতা অন্য কোথাও, শুধু অন্য কোথাও থেকে তিনি শুনেছেন, তিনি শুধু শুনেছেন, শুনে তিনি বলেছেন তিনি ঢাকায় ফিরে যাবেন, ফিরে গিয়ে গোটা ভারতের যে বক্তব্য সেটা তিনি জানাবেন। ভারতের বক্তব্য কি? ভারতের বক্তব্য হচ্ছে এক, এটা হচ্ছে বাংলাদেশে যে জঙ্গিদের আস্তানা গড়ে উঠছে সেটাকে আটকাতে হবে। দুই, তার প্রমাণ সহ দেওয়া হয়েছে। দুই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে আসন্ন নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে সকল পক্ষকে আওয়ামী লীগ সহ অংশগ্রহণ করতে দিতে হবে। এটা তো খলিলুর রহমানের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ইনক্লুসিভ নির্বাচনের কথা অজিত ডোভাল বলেছেন, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন, যেটা বাংলাদেশের কাগজে বেরোবেও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এইটা তিনি যেটা বলেছেন আমি সবটাই তিনি খুবই ভালো ভদ্রলোক, শিক্ষিত মানুষ, তার পক্ষে তো একটা ম্যান্ডেট আছে না, যে ম্যান্ডেটটা হচ্ছে যেমন তার চলে আসার ম্যান্ডেট, তেমনি তার আলোচনা করার ক্ষেত্রেও একটা ম্যান্ডেট আছে। কারণ ওইখানে ওই আদেশে লেখাও আছে তিনি সপ্তম কলম্বো সিকিউরিটি ডায়ালগের বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করবেন না, কিন্তু সেটাও করেছেন। না, সেটা এই কারণেই করা দরকার যে যেহেতু বাংলাদেশের নির্বাচন আসছে, সেখানে কি হবে, ভারতের মনোভাব কি, শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টা কি হবে, সে বিষয়ে তো ভারত সরকার স্পষ্ট বলছে। ভারত সরকার আইসিটিতে, ইন্ডিয়ান ক্রাইম ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ভারত স্বাক্ষরকারী নয়। ফলে ওখানে ভালো হলো না মন্দ হলো, কি সাজা হলো, তাতে ভারতের কোনো মাথা ব্যথা নেই। ওই রায়টা গোটাটাই তুমি যদি বলো, আমি খুব খারাপ অর্থে বলতে পারি, ওটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তো সেটা যতই যাই করে থাকুক আর কি, ফলে ওটা নিয়ে কোনো মাথা ব্যথা ভারতের নেই, এবং ভারত সেটা বলেছে ওটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না। ওই প্রসঙ্গটা তুলবেন না দয়া করে। কারণ ওটা নিয়ে আমরা কোনো তো ওই বিষয়ের মধ্যে আন্তর্জাতিকভাবে যদি আমরা স্বাক্ষরকারী হতাম তাহলে ভারত নিশ্চয়ই ওটা দেখতো। ফলে আমার যেটা মনে হয়েছে খলিলুর রহমান ফিরে যাবেন এবং ফিরে গিয়ে তিনি মোহাম্মদ ইউনূসকে গোটাটা ব্রিফ করবেন, বা তাকে যারা পাঠিয়েছেন তার ওখানে বাংলাদেশের যেটা ডিপ স্টেট তাদের সঙ্গে আলোচনা করবেন, এবং সেখানে আলোচনা করে তিনি বলেছেন তারপরে তিনি সিদ্ধান্ত জানাবেন। তিনি জানাবেন কি জানাবেন না আমরা কোনো ভরসা করি না, আমি জানিও না তিনি সিদ্ধান্ত জানাবেন। আমার বক্তব্য হচ্ছে যে তাকে বলা হয়েছে স্পষ্ট ভাষায় যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এটাও বলা হয়েছে ভারতের অনুমান বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগের পক্ষে, তারা ওখানে যে যাই ভাষণ দিয়ে থাকুক। দাদা, আপনি যেহেতু শেখ হাসিনার প্রসঙ্গে তুললেন, আপনি যদি খলিলুর রহমানের সাথে সাথে আমি আর একটা আজকে একটি ঘটনা সূত্র ধরে আপনার একটা মন্তব্য জানতে চাইবো, যে বাংলাদেশের যে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাবে, অন্তর্বর্তী সরকার চিঠি দেবে, এবং তিনি বলছেন যে তাদের ফেরত দেওয়ার জন্য ভারতের এখন বাড়তি দায়িত্ব আছে। অর্থাৎ ভারতের যে বাড়তি দায়িত্ব তা কিন্তু আসিফ নজরুল মনে করে দিয়েছেন। ভারত কেন তার দায়িত্ব পালন করে না, ভারতকে কেন বারবার মনে করে দিতে হচ্ছে? এই বক্তব্যের আপনার জবাব কি হবে? প্রথম জবাব হচ্ছে তিনি কে? তিনি কি নির্বাচিত প্রতিনিধি? তাই কি বাংলাদেশের মানুষ নির্বাচন করে পাঠিয়েছেন ওখানে? আমি তার কথার কোনো জবাব দিতে চাই না। তিনি এই মানে প্রথম কথা হচ্ছে যে ওই দয়া করে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল, তিনি ক্ষমতায় আছেন। তিনি কি বলছেন না বলছেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, সেটা গুরুত্ব দেয় ভারতকে জিজ্ঞেস করলে অনেক সময় বলে যে তিনি কে, তার নামই জানি না। ফলে তিনি যতক্ষণ না উল্টোপাল্টা কথা বলছেন ততক্ষণ জানা যায় না তিনি কে। তিনি যা খুশি বলে যেতে পারেন, তিনি আকাশের দিকে তাকিয়ে বলে যাচ্ছেন, বলে যান। ভারত সরকারের তো সিদ্ধান্ত একটাই, প্রথম কথা আইসিটি ট্রাইব্যুনাল রায়, আইসিটি ট্রাইব্যুনাল মানে না, দ্বিতীয়ত ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। মানে এইসব ভাবাই উনি বলেছিলেন যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, উনি এই কথা বলেছিলেন আওয়ামী লীগ সরকারের সময়। সেটা উনি প্রকাশ করুন, যেরকম উনি যত তালিকা দিয়েছেন 26 জুলাই থেকে অগস্টে হত্যার, তার তালিকাটা প্রকাশ করুন না। কিন্তু আমাদের কাছে তো তালিকা আছে কত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল। পুলিশ তো ছিল নিরাপত্তা রক্ষী। আমি ছেড়ে দিলাম আওয়ামী লীগ পন্থী বা অন্যদের কথা। পুলিশকে যে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, এরকম কোন ঘটনা ঘটেছে কোথাও বিশ্বে? সেগুলো উনি তার পরিবারের জন্য উনি কি করছেন আগে সেটা উনি জবাব দিন। আমার কাছে খবর
সালে 43 জনের নামের তালিকা আছে, পুলিশ অফিসারের কথা বলছি, আমি কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীর কথা বলছি না। এই পুলিশ অফিসারদের পরিবারদের জন্য ওরা কি করেছেন? ওরা সরকার কি করেছে? কিছু তো করেন। তারা আওয়ামী লীগের পন্থী ছিল বলে তাদের জন্য কিছু করা হবে না। তো অদ্ভুত, তিনি কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন, এখন বাকিদের আন্দোলনের কোটা দেবে। বিচিত্র জিনিস। যাই হোক, দাদা ওই খলিলুর রহমান প্রসঙ্গে একটা প্রশ্ন করে শেষ করতে চাই, আপনি অনেক ব্যস্ত আছেন। খলিলুর রহমান নির্ধারিত সফরে কিন্তু একদিন আগে উনি দিল্লিতে গেছেন, মানে শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার পর দিন উনি গেছেন, এবং তার আপনার তথ্যই মতে যে উনি নির্ধারিত, তার জন্য নির্ধারিত যে হোটেল ছিল উনি সেখানে থাকেননি, এবং সরকারি শপথসূচি ছাড়াও আর কোনো বৈঠক কিংবা কারোর সাথে দেখা হয়েছে কিনা সেইটা তথ্য আপনাকে জানতে চাইবো, যে বিশেষ করে উনি যখন দিল্লিতে আছেন, দিল্লিতে খুব কাছাকাছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এই যে খুব কাছাকাছি দুজন আছেন তাদের মধ্যে কি কথা হলো কিনা, বা মানে দেখা হোক বা কথা হোক, এই বিষয়ে মানে কিছু জানতে পারলেন কিনা, খলিলুর রহমানের সাথে শেখ হাসিনার কোনো কথা হলো কিনা? না, আমি এরকম কোনো গুজব ছড়াতে চাই না। আমি কোনো গুজব ছড়াতে চাই না। তিনি একদিন আগে এই কারণে এসেছিলেন, যেহেতু তাকে বলা হয়েছিল যে তিনি ওই বৈঠকটির পর যেন দিল্লি না থাকেন, সে কারণে তিনি একদিন আগে চলে এসেছেন। এবং তিনি যে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এটা তো স্পষ্ট ছিল, কারণ তিনি তার আগে ঢাকায় আমাদের হাই কমিশনার প্রণয় বর্মার বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন। ফলে কি বিষয়ে কথা বলবেন, কি আলোচনা করবেন, এটা ঘটনা যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এবং ভারত সরকারের যে মনোভাব, সেটাকে কোনোভাবে একটা কোথায় কোনো একটা সমঝোতা করা যায় কিনা, সেই আমার ধারণা সেই সমঝোতামূলক প্রস্তাব নিয়েই তিনি এসেছিলেন। সেটার আমি সম্পূর্ণ সঠিক তথ্য এখনো আমি জানি না, সত্যি কথা বলতে গেলে। ফলে শেখ হাসিনার সঙ্গে তার কোনো কথা বা কিছু হয়েছে কিনা, না, আমার কাছে কোনো তথ্য নেই। আমি এরকম কোনো গুজব ছড়াতে রাজি নই আর কি। তিনি এসেছিলেন সরকারি কাজে। হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাকে প্রায় আগলে রেখেছিলেন, তিনি যাতে অন্য কোথাও যেতে না পারেন। আমি শুনেছি তিনি তার বাড়িতেই ছিলেন হয়তো, যদিও তার নামে মৌর্য সেরাটন হোটেলে তার রুম বুক ছিল, 3টে রুম বুক ছিল। 3টে কেন আমি জানি না, দুজনের আসার খবর আমি সরকারি আদেশে দেখেছি, তৃতীয় জন কে আমি জানি না। ফলে 3টে রুম বুক ছিল, কিন্তু 3টে রুমের বুকের জন্য তিনি সেখানে থাকেননি। ফলে সেটা ঘটনা, তিনি হাই কমিশনের বাড়িতে ছিলেন। আজকে হয়তো গেছেন সেখানে, গিয়ে হয়তো ফিরে গেছেন ঢাকায়। তিনি ফিরে গিয়ে ঢাকায় কি বলেন সেটা একটা বড় ব্যাপার, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। তাহলে যদি এই যে খলিলুর রহমানের এই যে অজিত দোভালের যে বৈঠকটা হলো, তাহলে কি ধারণা করা যায় যে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক, আরো সুসম্পর্ক তৈরি হচ্ছে, এবং পাকিস্তান যে পাকিস্তান যে সেনাবাহিনী কর্মকর্তারা বারবার বাংলাদেশে আসছেন এবং সম্পর্ক ভালো করছেন, সেই জায়গাগুলি ছেদ করবে কিনা এই খলিলুর রহমানের সম্পর্কে কেন্দ্র করে? আমার ধারণা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে কার সঙ্গে আছে, ভারতের সঙ্গে আছেন নাকি পাকিস্তানের সঙ্গে আছে। সেটা খলিলুর রহমানের হাতে সেই এখতিয়ারও নেই, তার ক্ষমতাও নেই। তার ক্ষমতাও নেই, সেটা আমি বুঝে গেছি, ভারতের সমস্ত সাংবাদিক বুঝে গেছে। তো ফলে তিনি এখন ফিরে গিয়ে কি করবেন সেটা তার সরকার সিদ্ধান্ত নেবে, হয় পাকিস্তান অথবা ভারত, তাদের একটা বেছে নিতে হবে। অন্যটা যদি বেছে না নেন তাহলে তার পরিণতি যা হবে তাই হবে, তাতে সম্পর্ক ভালো হওয়ার কোনো কারণ নেই। ওনারা যে কথাটা বলে থাকেন, এবার আপনার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করবেন, সেটা ভারতকে মেনে নিতে হবে চোখ বুজে বসে, সেটা সম্ভব না। আসলে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে সিদ্ধান্তটা কি হবে তাহলে। আমি বললাম সিদ্ধান্তটা তো আসবে তো রাওয়ালপিন্ডি থেকে, সিদ্ধান্তটা তো ঢাকা থেকে আসবে না। রাওয়ালপিন্ডি বলবে সেই অনুযায়ী ইউনূস বলবে, সেই অনুযায়ী এরা বলবে। রাওয়ালপিন্ডি কি সিদ্ধান্ত নিচ্ছে সেইটার উপরে বাংলাদেশ চলছে। দাদা আপনি বলো। শুরুতে বলছিলেন একটি কথা, যে যদি বাংলাদেশে জঙ্গি জঙ্গি তৎপরতা আছে সেই তথ্য অজিত দোভাল দিয়েছেন খলিলুর রহমানকে, এবং অপারেশন সিন্ধুর কথা বলছেন। যদি ভারতের সেই নির্দেশনার মধ্যে যে জঙ্গি উত্থান হয়েছে বাংলাদেশে সেটা যদি দমন না করে, তাহলে বাংলাদেশের সামনে আসলে কি অপেক্ষা করছে? বাংলাদেশের সামনে অপেক্ষা করছিল যতক্ষণ তারা নিজ দেশে জঙ্গিদের লালন পালন করছেন সব ঠিক আছে, যদি তারা কোনো কারণে ভারতকে আক্রমণ করে, তাহলে ওই পাকিস্তানের যেমন জঙ্গি শিবির ভাঙার জন্য ক্ষেপণাস্ত্র আক্রমণ করা হয়েছিল, যেমন ক্ষেপণাস্ত্র আক্রমণ করা হবে, সোজা কথা। উম, যদি অনেক ভারত সময় দিলেন দাদা, আপনার এই মূল্যবান
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, শুনলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। তার এই মন্তব্যের সাথে আপনি কি একমত অথবা দ্বিমত? জানান আপনার মতামত, কমেন্টে লিখুন আপনি কি বলতে চান। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।